এবং এইরকম ৩৯টি দল বিএনপির নেতৃত্বে ৩১ দফা সুস্পষ্ট রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, মেরামত এবং রূপান্তরের কর্মসূচিকে সামনে রেখে এক দফার ভিত্তিতে ফ্যাসিস্ট সরকারের পতন এবং শাসন ব্যবস্থার বদলের লক্ষ্য নিয়ে সংগ্রাম সূচনা করেছে। এবং এই লড়াইয়ে বহু রাজনৈতিক কর্মীরা তাদের জীবন দিয়েছেন, বহু রাজনৈতিক কর্মীরা তারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন, গুম, খুন, হত্যা, ক্রসফায়ারের শিকার হয়েছেন। বহু রাজনৈতিক কর্মীদেরকে, বিশেষভাবে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের, এখানে যারা উপস্থিত আছেন প্রায় সকলকেই, এবং বিএনপির নেতাকর্মীদের বিশেষভাবে বলবো, কত কর্মীকে যে ধান খেতে ঘুমাতে হয়েছে, আশ্রয় নিতে হয়েছে, কবরস্থানে আশ্রয় নিতে হয়েছে। আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুরের বহু নেতাকর্মীদের কাছ থেকে আমরা তাদের এই কথা শুনেছি। সারা দেশের চিত্র এটা হয়েছে। এই ক্ষেত্রে সকল বিরোধী দলের অভিজ্ঞতাই প্রত্যেকে সেটা বলবো। আমি এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়েই জুলাইয়ের গণ অভ্যুত্থান এসেছে এবং এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের ছাত্রদের, জনতার যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনকে আমরা বলতে চাই এটা ছাত্র, শ্রমিক, কৃষক, দেশের নারী এবং সকলের আন্দোলন। কারণ এখানে প্রাণ দিয়েছেন ছাত্ররা, এখানে প্রাণ দিয়েছে শিশুরা, এখানে প্রাণ দিয়েছে নারীরা, এখানে প্রাণ দিয়েছে বাঙালি, চাকমা, মারমা, হিন্দু, মুসলমান, বাংলাদেশের প্রত্যেকটি বর্ণ পরিচয়ের মানুষ। কাজেই জুলাই গণ অভ্যুত্থান একটা রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় একটা নতুন বাংলাদেশ নির্মাণের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে জুলাইয়ের অভ্যুত্থান সকল মানুষের সংগ্রাম হয়ে উঠেছিল। যে শহীদেরা আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, রিয়া গোপ কিংবা আমাদের ছাত্র সংগঠনের জুলফিকার শাকিল সহ অসংখ্য তরুণেরা প্রাণ দিয়েছেন। আমার নিজের নির্বাচনী এলাকা বাঞ্ছারামপুরের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা নয়ন মিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আশিক, তুহিন, ইসমাইল, ইমরান, বাঞ্ছারামপুরের 4 সন্তান, তারা প্রাণ দিয়েছেন। অসংখ্য সারা বাংলাদেশের তরুণেরা প্রাণ দিয়েছেন এবং সেই আন্দোলনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে এবং এই গণতান্ত্রিক বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। যত হত্যাকাণ্ড হয়েছে জুলাইয়ের সময়ে, তার আগে এবং জুলাইয়ের পরে ওসমান হাদি সহ প্রত্যেকের বিচার এই দেশে প্রতিষ্ঠা হবে। এবং কেবল ন্যায় বিচার নয়, একটা রাষ্ট্রে যদি অধিকাংশ খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা তৈরি না হয়, সত্যিকার অর্থে জনগণের মধ্যে ঐক্য তৈরি হয় না। ধন্যবাদ। সত্যিকার অর্থে গণতন্ত্র তৈরি হয় না। মাননীয় স্পিকার, 30 সেকেন্ড। এবং সেই কারণে একদিকে ন্যায় বিচার, অন্যদিকে এই খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা তৈরির মধ্য দিয়ে জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা। আর যেই দেশে জনগণের ঐক্য প্রতিষ্ঠা হয়, যেই দেশে ঐক্যের উপর দাঁড়িয়ে গণতন্ত্র চলে, সেই জনগোষ্ঠীকে কেউ পরাজিত করতে পারে না। তার মধ্য দিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হয়। ফলে ন্যায় বিচার, গণতন্ত্র, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা এবং সার্বভৌম বাংলাদেশ, যেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 5 তারিখের পরে 7ই আগস্ট পরিষ্কার করে এই দেশের মানুষের সামনে একটা দিশা হাজির করে গিয়েছিলেন যে এই প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা কেবল একটা বক্তব্য নয়, এটা বাংলাদেশের সামনে একটা রাজনৈতিক দিশা, যে দিশার মধ্য দিয়ে আজকের বিশ্ব বাস্তবতায় আমরা কোথায় যাব সেটা আমাদের ঠিক করতে হবে। জুলাই শহীদদের রক্তের ঋণে সারা বাংলাদেশের মানুষ এই সংসদ আবদ্ধ। এই সংসদকে জুলাই শহীদদের রক্তের ঋণকে ধারণ করে তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে। সেই দিকেই মাননীয় প্রধানমন্ত্রী সহ, মাননীয় সংসদ নেতা সহ, বিরোধী দলের নেতা সহ, এই মাননীয় স্পিকার, সকল সদস্যরা আমরা সেই দিকে অগ্রসর হব। তখনই জুলাই শহীদদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা, ভালোবাসা, তাদেরকে স্মরণ করা এবং সকল আহত যোদ্ধাদের এবং সকল লড়াকুদের আকাঙ্ক্ষাকে ধারণ করা সম্ভব হবে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি একটি বিষয় অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কার্যপ্রণালী বিধি
প্রত্যেক সংসদ সদস্যের জন্য বাইবেলের মতো। এটি অনুগ্রহ করে আপনারা মনোযোগ সহকারে পড়বেন, বিশেষ করে যারা নবীন সদস্য। এবং একটি আচরণবিধি হলো, স্পিকার যখন কোনো সদস্যের উদ্দেশ্যে বক্তব্য রাখে, সেই সদস্য তখন আপন নিজের সিটে বসে পড়বেন। এটা ভবিষ্যতে আপনারা পালন করবেন, এটাই সংসদীয় রীতিনীতি। এখন বক্তব্য রাখবেন শহীদউদ্দিন চৌধুরী, মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়। একটু সংক্ষিপ্ত করবেন, আমাদের অনেক অনিষ্পন্ন কাজ রয়ে গেছে সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আপনি আজকের এই জুলাই অভ্যুত্থানে, গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি সর্বপ্রথম বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে গুম খুনের শিকার হয়েছেন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন এবং সর্বশেষ তিনি আমাদের থেকেও বিদায় নিয়েছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ দেখেছি এবং সেই হেলিকপ্টারে যে গুলিগুলো হয়েছিল, সেদিন মেধার জন্য যারা আন্দোলন করেছে, বিশেষ করে এই দেশের ছাত্র জনতাকে দমিয়ে রাখার জন্য ওই ফ্যাসিবাদ, যেই ফ্যাসিবাদ বাংলাদেশে এক নায়কতন্ত্র কায়েম করেছিল, একদলীয় শাসন করেছিল এবং এক ব্যক্তির শাসন করেছিল, তারাই সেদিন সেই হত্যার জন্য নির্দেশনা দিয়ে জুলাইয়ে যারা আমরা একত্রিত হয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং এদেশের ছাত্র জনতার নেতৃত্বে, তাদেরকে দমিয়ে রাখার জন্য ওই সিদ্ধান্তটুকে নিয়ে তারা রক্তের বন্যা সেদিন বয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আমরা যারা সেদিন আন্দোলন সংগ্রামে একত্রিত হয়েছিলাম, একের পর এক গ্রেপ্তার করেছিল, গণগ্রেপ্তার করেছিল। আমি সেদিন ডিবি অফিসে যখন যাই, সেই স্মৃতিটুকু শুধু আজকের এই পার্লামেন্টে তুলে ধরেই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। মাননীয় স্পিকার, ডিবি অফিসে যখন যাই 25 জুলাই, আমাদের সিনিয়র অনেক নেতৃবৃন্দ ডিবি অফিসে চোখ বাঁধা অবস্থায় ছিলেন। উপর্যুপরি তাদের উপর অত্যাচার হয়েছিল, নির্যাতন হয়েছিল। আমরা একত্রিত হয়ে প্রতিবাদ করি। এই প্রতিবাদ করা অবস্থায় আজকের সরকার দলীয় অনেক সদস্য তো ছিলেনই, আমাদের অনেক ছাত্রনেতাও ছিলেন এবং বিরোধী দলীয় যারা এখানে কথা বলেছেন তারাও সেদিন এক রুমে একভাবে আমরা আবদ্ধ অবস্থায়, নির্যাতিত অবস্থায় ছিলাম। আমরা যখন উপর্যুপরি ওই ডিবি অফিসে শুনছিলাম যে হত্যা এবং হত্যা হচ্ছে, খুন এবং খুন, রক্ত এবং রক্ত, তখনও বুঝতে পারি নাই 5 আগস্ট সেদিন ওই ফ্যাসিবাদ বিদায় নেবে। মহান আল্লাহ তাআলার হুকুম, 5 তারিখে 5 আগস্ট আমরা যখন দেখলাম ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আমরা কান্নায় ভেঙে পড়লাম জেলখানায় থেকে।
জেলখানায় আমরা একে অপরকে আলিঙ্গন করেছি, এবং তখন একটা ভিডিও বার্তা যখন পেয়েছি আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, যে আমাদেরকে এই দেশ রক্ষা করতে হবে, অত্যাচার নির্যাতন যে গুম খুন হয়েছে এর প্রতিবাদে প্রতি উত্তর না দিয়ে, প্রতিশোধ না দিয়ে নতুনভাবে দেশটা গঠন করার জন্য তিনি যে আহ্বান জানিয়েছেন সেটা আমাদেরকে নাড়া দিয়েছিল। বিদায় ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। আমরা সেখান থেকে আমরা চেষ্টা করেছি আমাদের নির্বাচনী এলাকা এবং আমাদের সংগঠন সহ অন্যান্য সবাইকে সেই মেসেজটুকু দেওয়া, যেন আমরা সবাই দায়িত্ব নিয়ে জনগণের পাশে দাঁড়াই। মাননীয় স্পিকার, আজকে আমি এখানে উপস্থিত সরকারি দল, বিরোধী দল এবং যারা নির্বাচিত হয়ে মাননীয় সংসদ সদস্যবৃন্দ এসেছেন, এই জাতি আমাদেরকে দিকে তাকিয়ে আছে। এই জাতির প্রত্যাশা অনেক, কিভাবে নতুন বাংলাদেশটাকে গড়ব এবং বাংলাদেশটাকে গড়তে গিয়ে আমরা যেন সেই দায়িত্বটুকু নিই। আজকে তাই আজকে আমি মনে করছি যে আপনি আমাকে যে সুযোগটা করে দিয়েছেন, আমরা এখান থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জনগণের পাশে থেকে, জনগণের জন্য এই বাংলাদেশ, জনগণের জন্য এই বাংলাদেশটাকে আমরা যেন এই পার্লামেন্টকে, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আজকের এই মাহেন্দ্রক্ষণে আমরা যেন সেই মন্ত্রী অনেক ধন্যবাদ পাশে জনগণের যে সরকার এবং এই সরকারের নেতৃত্বে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার সবাইকে সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি, অনেক কার্যক্রম এখনো অনিষ্পন্ন রয়েছে। এখন আমি শোক প্রস্তাবে উল্লিখিত ব্যক্তিবর্গ এবং জুলাই যোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর মোনাজাত করবেন মাননীয় ধর্মমন্ত্রী, মাননীয় মন্ত্রী জনাব কায়কোবাদ। 1 মিনিট নীরবতা, তারপর মোনাজাত। 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করুন। মাননীয় সদস্য, এখন আমরা 1 মিনিট নীরবতা পালন করব, তারপর মোনাজাত হবে। মোনাজাত করবেন ধর্মমন্ত্রী জনাব কায়কোবাদ। আপনি তারপরে দরকার হলে বক্তব্য রাখতে পারেন, কিন্তু এখন আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি, অনেক কাজ অনিষ্পন্ন রয়েছে বিদ্যুৎ বিভ্রাটের কারণে। তো আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ। এখন মোনাজাত পরিচালনা করার জন্য মাননীয় ধর্মমন্ত্রী জনাব কায়কোবাদকে অনুরোধ করছি। اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم ও মেহেরবান আল্লাহ, ও দয়াবান আল্লাহ, আপনি তো মেহেরবানি করে দয়া করে আমাদেরকে সংসদ দান করেছেন।
আপনার রহমত, দয়া, আপনার মেহেরবানি আল্লাহ। আপনার শুকরিয়া আদায় করার মতো কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা আমাদের নাই। আমরা যদি সারা জিন্দেগি আপনার কাছে সেজদায় পড়ে থাকি, আপনার কিঞ্চিত শুকরিয়া আদায় হবে না। আপনি এই জালেমদেরকে বিদায় করে দিয়ে আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদে এনে হাজির করেছেন। আয় আল্লাহ, আজকে যাদের শোক প্রস্তাব করা হয়েছে, বিশেষ করে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, উনাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন, উনার সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন, উনার সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন। উনার পরিবার পরিজনদের, সন্তানদেরকে আপনি কুদরতিভাবে হেফাজত করেন। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে আপনি শহীদি দরজা দান করেন। আল্লাহ, উনাকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে, আল্লাহ তাদেরকে শহীদি দরজা দান করেন, তাদের প্রতি খাস রহমত নাজিল করেন, তাদের পরিবার পরিজনদের প্রতি খাস রহমত নাজিল করেন। আল্লাহ, তাদের পরিবার পরিজনদের জিম্মাদার আপনি আল্লাহ পাক হয়ে যান। আল্লাহ, জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে, আল্লাহ তাদের জিম্মাদার আপনি আল্লাহ হয়ে যান। আল্লাহ, তাদের প্রতি খাস রহমত নাজিল করেন। তাদের পরিবারের কি অবস্থা আপনি আল্লাহ জানেন। আল্লাহ গো, আমি তো দেখেছি মুরাদনগরে যে কয়েকজন শহীদ হয়েছে, তাদের পরিবারের অবস্থা কি আমি নিজের চোখে দেখেছি। আল্লাহ, আরো কত শুনেছি। আল্লাহ, তাদের জিম্মাদার আপনি আল্লাহ পাক হয়ে যান। আমাদেরকে তাদের খেদমত করার তৌফিক দান করেন, তাদের সেবা করার তৌফিক দান করেন, তাদের সমস্যাগুলির সমাধান করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই 17 বছরে আমাদের মধ্যে যারা জেলখানায় ছিল, অত্যাচারিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আপনি আল্লাহ তো সব জানেন। আল্লাহ, উনাদের প্রতি খাস রহমত নাজিল করেন। আয় আল্লাহ, আমাদেরকে সবাই মিলেমিশে দেশকে পরিচালনা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সংসদ নেতার প্রতি খাস রহমত নাজিল করেন, উনাকে হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। तमाम দুনিয়ার মানুষকে আপনি হেদায়েত নসিব করে দেন। আল্লাহ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে অবস্থা সৃষ্টি হয়েছে, আল্লাহ আপনি দয়া করে তা থেকে মুক্ত করে দেন। আল্লাহ, আল্লাহ যাদের জন্য আজকে শোক প্রস্তাব আনা হয়েছে, তাদের প্রতি খাস রহমত নাজিল করেন, তাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ, আমাদেরকেও ক্ষমা করে দেন। আল্লাহ, আল্লাহ আমাদেরকে দেশকে ভালোবাসার তৌফিক দান করেন, আমাদেরকে সৎ পথে থাকার তৌফিক দান করেন। অন্যায়, অত্যাচার, জুলুম, অবিচার থেকে সবাইকে মুক্ত রাখে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়াস সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এই প্রস্তাবগুলো সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে। শোক প্রস্তাবগুলোর অনুরূপী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ শোক সন্তপ্ত পরিবারের কাছে প্রেরণ করা হবে। আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন উপস্থাপনীয় অধ্যাদেশ। আমি মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে সংবিধানের 93 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024, উপজেলা পরিষদ সংশোধন আদেশ 2024, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024, অধ্যাদেশ নং 4/2024, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024,
অধ্যাদেশ নং 5/2024, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন অধ্যাদেশ 2024, অধ্যাদেশ নম্বর 6/2024 কি? মাননীয় আইনমন্ত্রী, আপনাকে এই অধ্যাদেশসমূহ সংসদে উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, সকল সংসদ সদস্যবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত 133টি অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 93 দফা 2 ও 4 বিধান অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। আপনি উপস্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত 133টি অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 93 দফা 2 ও 4 বিধান অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি, যার তালিকা নিম্নরূপ: বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024, উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট অধ্যাদেশ 2024, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ 2024, বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন অধ্যাদেশ 2024, জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024, পানি সরবরাহ নিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2024, সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ 2024, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ 2024, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন অধ্যাদেশ 2024, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান রহিতকরণ অধ্যাদেশ 2024, জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ 2024, বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024, মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ 2025, দি এক্সাইজেস অ্যান্ড সল্ট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন সংশোধন অধ্যাদেশ 2025, শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর সংশোধন অধ্যাদেশ 2025, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর সংশোধন অধ্যাদেশ 2025, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি সংশোধন অধ্যাদেশ 2025, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট সংশোধন অধ্যাদেশ 2025, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার সংশোধন অধ্যাদেশ 2025, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন অধ্যাদেশ 2025, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন অধ্যাদেশ 2025, বঙ্গমাতা শেখ ফজিলুন্নেতা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন অধ্যাদেশ 2025, পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানাবলী সংশোধন অধ্যাদেশ 2025, পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ 2025, সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ 2025, কোড অফ সিভিল প্রসিজিওর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025, গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ 2025, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ 2025, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন সংশোধন অধ্যাদেশ 2025, অর্থ অধ্যাদেশ 2025, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025,
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025, নির্দিষ্টকরণ সম্পূরক অধ্যাদেশ 2025, নির্দিষ্টকরণ অধ্যাদেশ 2025, অর্থ সংক্রান্ত কতিপয় আইন সংশোধন অধ্যাদেশ 2025, প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ 2025, কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025, ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025, জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন অধ্যাদেশ 2025, কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2025, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2025, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2025, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ 2025, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন অধ্যাদেশ 2025, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি সংশোধন অধ্যাদেশ 2025, উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2025, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2025, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশ 2025, অর্থ সংক্রান্ত কতিপয় আইন দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল থার্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, সাইবার সুরক্ষা সংশোধন অধ্যাদেশ 2025, সিভিল কোর্টস অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025, কাস্টমস সংশোধন অধ্যাদেশ 2025, আয়কর সংশোধন অধ্যাদেশ 2025, জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ 2025, আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025, বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ 2025, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025, গণভোট অধ্যাদেশ 2025, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025, স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ 2025, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025, জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ 2025, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, পুলিশ কমিশন অধ্যাদেশ 2025, বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম রেগুলেশন সংশোধন অধ্যাদেশ 2025, সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ 2025, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ 2025, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2026, বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ 2026, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2026, রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ 2026, গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2026, আইনগত সহায়তা প্রদান দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2026, বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2026, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ 2026, বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ অধ্যাদেশ 2026, বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2026, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ 2026, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2026, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2026, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2026, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2026, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2026, জুলাই গণঅভ্যুত্থান ও সুরক্ষা দায় নির্ধারণ অধ্যাদেশ 2026, মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ 2026, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রহিতকরণ অধ্যাদেশ 2026, প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশ 2026, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ 2026, রেজিস্ট্রেশন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2026, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2026,
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা সংশোধন অধ্যাদেশ 2026, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট সংশোধন অধ্যাদেশ 2026, জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন অধ্যাদেশ 2026, তথ্য অধিকার সংশোধন অধ্যাদেশ 2026, বাংলাদেশ গ্যাস সংশোধন অধ্যাদেশ 2026, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2026, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2026, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026 এবং বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ 2026 আপনার সামনে উপস্থাপন করা হলো। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আইনমন্ত্রী কর্তৃক বর্ণিত 133টি অধ্যাদেশ সংসদে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন উপস্থাপনীয় কাগজপত্র। আমি এখন সংসদ কাজে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল বারীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 141(3) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 2024 সনের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী এমপি, প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংক্রান্ত সংসদীয় কার্যের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 141(3) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 2024 সালের বার্ষিক প্রতিবেদন মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতা এবং মাননীয় সদস্য মহোদয়কে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। প্রতিবেদনটি সংসদে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচি অনুযায়ী এখন কমিটি গঠন। বিশেষ কমিটি, মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলামকে প্রথমে বিশেষ কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, এর পূর্বে আপনি 2টা কমিটি গঠন করবেন। সেটা আপনার চেয়ার থেকেই 2টা কমিটি গঠন করবেন, তারপর আমি এটা উত্থাপন করব। আপনার টেবিল থেকে 2টা কমিটি আছে, কার্য মানে বিজনেস ওকে, বিজনেস অ্যাডভাইজারি কমিটি এবং আরেকটা কমিটি। 2টা কমিটি আপনি উত্থাপন করবেন, তারপর বাকি 3টা আমি উত্থাপন করব। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। দয়া করে বসুন। মাননীয় সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 219 বিধি অনুসারে 220 ও 221 বিধিতে বর্ণিত দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যদের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি মনোনয়ন দেওয়া হলো। সদস্যবৃন্দের নাম: 1 স্পিকার সভাপতি, 2 জনাব তারেক রহমান সংসদ নেতা সদস্য, 3 জনাব মোহাম্মদ শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা 188 ঢাকা 15 সদস্য, 4 ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 সদস্য, 5 মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা 8 সদস্য, 6 বাবু গণেশ্বর চন্দ্র রায় 176 ঢাকা 3 সদস্য, 7 মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 সদস্য, 8 জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 11 সদস্য, 9 জনাব সালাউদ্দিন আহমেদ কক্সবাজার 1 সদস্য, 10 জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বরগুনা 2 সদস্য, 11 জনাব মোহাম্মদ আসাদুজ্জামান ঝিনাইদহ 1 সদস্য মাননীয় মন্ত্রী, 12 সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা 11 সদস্য, 13 জনাব ATM আজহারুল ইসলাম রংপুর 2 সদস্য, 14 জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকা 11 সদস্য, 15 জনাব মোহাম্মদ নওশেদ জমির পঞ্চগড় 1 সদস্য।
এবার আমি সংসদ কমিটি সম্পর্কে বক্তব্য রাখছি। মাননীয় সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৯ বিধি অনুসারে ২৫০, ২৫৬ বিধিতে বর্ণিত কমিটিসমূহের দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটি মনোনয়ন দেওয়া হলো। মাননীয় সদস্যগণের নাম: ১. জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, চিফ হুইপ, বরগুনা ২, সভাপতি। ২. জনাব রকিবুল ইসলাম, খুলনা ৩, সদস্য। ৩. মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, শরীয়তপুর ৩, সদস্য। ৪. জনাব মোহাম্মদ কায়সার আহমদ, সুনামগঞ্জ ৩, সদস্য। ৫. জনাব শহীদুল ইসলাম, ফরিদপুর ৪, সদস্য। ৬. জনাব নয়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর ৩, সদস্য। জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা ১৮, সদস্য। জনাব মোহাম্মদ অলিউল্লাহ, বরগুনা ১, সদস্য। জনাব মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা ১১, সদস্য। জনাব মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা ১২, সদস্য। জনাব মোহাম্মদ আবুল হাসনাত, কুমিল্লা ৪, সদস্য। আর তো একটা বাকি না, আমারগুলো হয়ে গেছে। জনাব চিফ হুইপ, আপনি আপনার কমিটি সমূহ উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেবের অনুমতিক্রমে তার পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম, ১১০, বরগুনা ২, বাংলাদেশ জাতীয় সংসদে চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুসারে প্রত্যেক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন না হওয়া পর্যন্ত সংসদ কর্তৃপক্ষ কর্তৃক এই কমিটিতে প্রেরিত বিলসমূহ পরীক্ষা করে সংসদের রিপোর্ট পেশ এবং এর নিমিত্তে নিম্নলিখিত মাননীয় সংসদের সদস্যগণের সমন্বয়ে ১৪ সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হোক। মাননীয় সদস্যবৃন্দের নাম: জনাব জয়নাল আবেদিন ফারুক, বরিশাল ৩, তিনি সভাপতি। জনাব জয়নাল আবেদিন, বরিশাল ৩, সভাপতি। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ১৮১, ঢাকা ৮, সদস্য। জনাব সালাউদ্দিন আহমেদ, ২৯৪, কক্সবাজার ১, সদস্য। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, ১১০, বরগুনা ২, সদস্য। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, ৮১, ঝিনেদা ১, সদস্য। ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, ১৬৪, কিশোরগঞ্জ ৩, সদস্য। জনাব এ এম মাহবুব উদ্দিন, ২৬৮, নোয়াখালী ১, সদস্য। ব্যারিস্টার কায়সার কামাল। মাননীয় স্পিকার, এই নামটা পরে পরিবর্তন করব, আমরা ৮ নম্বর নামটা আমরা পরিবর্তন করব, ডেপুটি স্পিকারের নাম। জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি, ৩৫, জয়পুরহাট ২, সদস্য। ১০. জনাব মোহাম্মদ নওশাদ জমির, ১, পঞ্চগড় ১, সদস্য। জনাবা ফারজানা শারমিন, ৫৮, নাটোর ১, সদস্য। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, ৫২, রাজশাহী ১, সদস্য। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, ৬৫, সিরাজগঞ্জ ৪, সদস্য। জনাব জি এম নজরুল ইসলাম, ১০৮, সাতক্ষীরা ৪, সদস্য। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম বিশেষ কমিটি তার প্রস্তাব মতো এবং প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হোক। মাননীয় সদস্যবৃন্দ, আমি আবার পড়ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম এর প্রস্তাব মতো এবং প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হোক। যারা এর প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং বিশেষ কমিটি গঠিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, এবার বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির গঠন। সংসদের সামনে প্রশ্ন হলো, মাননীয় প্রস্তাব মাননীয় চিফ হুইপ, আপনি বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি সম্পর্কে প্রস্তাব করতে পারেন।
মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমানের অনুমতিক্রমে তার পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধান 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 240 বিধি অনুসারে 241 থেকে 243 বিধিতে বর্ণিত কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। এই কমিটির সদস্যবৃন্দ হলেন মাননীয় স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমেদ ভোলা 3, তিনি সভাপতি, জনাব তারেক রহমান 190 ঢাকা 17 সদস্য, জনাব মোহাম্মদ শফিকুর রহমান 188 ঢাকা 15 সদস্য, ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামাল তিনি সদস্য, মির্জা আব্বাসউদ্দিন আহমেদ 181 ঢাকা 8 সদস্য, জনাব গয়েশ্বরচন্দ্র রায় 176 ঢাকা 3 সদস্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 সদস্য, জনাব জয়নাল আবদিন ফারুক 269 নোয়াখালী 2 সদস্য, জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম 184 ঢাকা 11 সদস্য এবং আরও একজন সদস্যের পদ বাকি আছে, তাই বিরোধী দল থেকে দেবে, আমরা সেই সংসদ সদস্যকে ইনক্লুড করে নেব। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলো। মাননীয় চিফ হুইপ, বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি সম্পর্কে উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেবের অনুমতিক্রমে তার পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 222 বিধি অনুসারে 223 ও 24 বিধিতে বর্ণিত কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি গঠন করা হোক। যারা এই কমিটির যিনি সদস্য আছেন তাদের নাম পড়ছি: জনাব মোহাম্মদ শাহজাহান 271 নোয়াখালী 4 সভাপতি, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনেদা 1 সদস্য, জনাব মোহাম্মদ আমানুল্লাহ আমান 175 ঢাকা 2 সদস্য, জনাব এম মাহবুদ্দিন 268 নোয়াখালী 1 সদস্য, জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া 275 নোয়াখালী লক্ষ্মীপুর 2 সদস্য, মোসাম্মদ তাহসিনা রুশদির 230 সিলেট 2 সদস্য, জনাব মোহাম্মদ নওশাদ জামির 1 পঞ্চগড় 1 সদস্য, জনাব শাহজাহান চৌধুরী 292 চট্টগ্রাম 15 সদস্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 45 চাঁপাইনবাবগঞ্জ 3 সদস্য, জনাব আক্তার হোসেন 22 রংপুর 2 সদস্য। ধন্যবাদ মাননীয়। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি গঠন করা হোক, এটাই সংসদের সামনে এখন প্রশ্ন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি গঠিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচি অনুযায়ী এখন মাননীয় রাষ্ট্রপতির ভাষণ। মাননীয় সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 73/2 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রত্যেক বছর প্রথম অধিবেশনের সূচনায় মহামান্য রাষ্ট্রপতি সংসদে ভাষণ প্রদান করেন। মাননীয় সদস্যবৃন্দ, কিছুক্ষণের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি
জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনায় ভাষণ প্রদানের জন্য সংসদ কক্ষে আগমন করবেন। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, অনুগ্রহ করে আমার কথা শোনার চেষ্টা করুন। মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি, সংবিধান এবং রেওয়াজসমূহ অনুসরণ করতে চাই। আপনারা এখানে কোনো খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না। দয়া করে আপনাদের আসনে বসুন এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য অপেক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা বজায় রাখুন। অপেক্ষা করুন ভাষণের জন্য। সম্মানিত সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি,
মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন। রাষ্ট্রপতির ভাষণ শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, জনাব স্পিকার ও ডিপ্টি স্পিকার, হিজ এক্সেলেন্সিস, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং এই নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও ব্যক্তি, আন্তরিক উদ্যোগ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান জাতীয় সংসদে বিএনপি ও সমমনা দলগুলোর 2/3 বেশি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে। জাতীয় সংসদে একটি শক্তিশালী বিরোধী দলের পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র সদস্যও রয়েছেন। আমি এই সংসদে আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জাতীয় সংসদের সকল সদস্যের প্রতিও রইল আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সাথে স্মরণ করছি বীরাঙ্গনা মা বোনদের
এবং আমাদের সকল শহীদদের যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের 3 বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যিনি দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিবার সামনের কাতারে থেকে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। জনাব স্পিকার, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী তথা সকল শ্রেণী পেশার মানুষ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। আমি 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি, যাদের অসামান্য ত্যাগের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। 2024 সালের গণ অভ্যুত্থানে সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। নারী, পুরুষ, শিশুসহ আহত ও পঙ্গু হয়েছেন কমপক্ষে 30,000 মানুষ। 5 শতাধিক মানুষ চোখ হারিয়ে অন্ধত্ব বরণ করেছেন। 1971 সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এ যাবৎকাল দেশের ইতিহাসের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কার্যক্রম অব্যাহত রেখেছে। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলমান রয়েছে। 137 জন গুরুতর আহত জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। আহতদের 12,043টি স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে। 1971 সালের বীর মুক্তিযোদ্ধা ও 2024 সালের জুলাই যোদ্ধাদের চিকিৎসা সহায়তা ও ভাতা অনলাইন ব্যাংকিং সিস্টেমে পরিচালিত হচ্ছে। সরকার জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, গবেষণা, উন্নয়ন, দিবস উদযাপন সহ নানামুখী কার্যক্রম ও বাস্তবায়ন করে যাচ্ছে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে 2025 সালের 6ই অক্টোবর সরকার জুলাইয়ের গণ অভ্যুত্থানে শিশু শহীদদের 60টি পরিবারকে এককালীন 50,000 টাকা সমমূল্যের প্রাইজ বন্ড এবং সম্মাননা স্মারক প্রদান করেছে। ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে শহীদি মৃত্যুর নির্দিষ্ট স্থানে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহীদদের কবর সংরক্ষণ করা হয়েছে। জুলাই শহীদদের স্মৃতি অম্লান রাখতে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর এবং 64টি জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। জাতীয়ভাবে 36 দিনব্যাপী জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠানমালা 2025 বাস্তবায়িত হয়েছে।
জনাব স্পিকার, আজ এই মহান সংসদে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম এবং বর্তমান সরকারের কার্যক্রম ও পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরছি। তবে বক্তব্যের বিস্তারিত সংসদ সদস্যদের সামনে লিখিতভাবে উপস্থাপিত হয়েছে। জনাব স্পিকার, বর্তমান বৈশ্বিক অর্থনীতি এবং অস্থিতিশীল সময় অতিক্রম করছে। বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি 2023-24 অর্থ বছরের তুলনায় 2024-25 অর্থ বছরে অনেকটা স্থিতিশীল রয়েছে। রেমিটেন্স সহ আরও কয়েকটি সূচক ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। 2025-26 অর্থ বছরে অর্থনৈতিক পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে সরকার আশা করে। একদিকে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি এবং অপর দিক থেকে মুদ্রাস্ফীতি, রাজস্ব জিডিপির নিম্ন হার, এ ধরনের বিদ্যমান পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ রয়েছে। পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 2025 সালের জানুয়ারি মাসে 9.94% থেকে হ্রাস পেয়ে 2026 সালের জানুয়ারি মাসে 8.58% দাঁড়িয়েছে। আশা করা যায় পরবর্তী মাসগুলোতে মূল্যস্ফীতি হ্রাসের ধারা অব্যাহত থাকবে। তৈরি পোশাক খাত থেকে গত এক বছরে 39.35 বিলিয়ন ইউএস ডলার অর্জিত হয়েছে। 2024-25 অর্থ বছরে রপ্তানি 8.60% বৃদ্ধি পেয়ে 48,300 মিলিয়ন ইউএস ডলারে দাঁড়িয়েছে। 2026 সালের 19 ফেব্রুয়ারি বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে 34.78 বিলিয়ন ইউএস ডলার। বর্তমান সরকার আরও নতুন রপ্তানি খাত এবং রপ্তানি বাজার আরও সম্প্রসারিত করার লক্ষ্য নিয়ে সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে। সরকার বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি এবং পুঁজিবাজারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তদারকি কার্যক্রম উন্নতকরণ, আমানতকারীদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং খেলাপি ঋণ হ্রাসে গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার ব্যাংক খাতে সুশাসন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার যৌক্তিকরণ এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কার্যকর নীতি প্রণয়ন করবে বলে আশা রাখি। এ লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। পুঁজিবাজারের সংস্কারের জন্য একটি পুঁজিবাজার সংস্কার কমিশন গঠনের পাশাপাশি ফ্যাসিবাদের শাসন আমলে পুঁজিবাজারে সংগঠিত অনিয়মও তদন্ত করবে। জনাব স্পিকার, 2025-26 অর্থ বছরের এডিপি প্রণয়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, বেকারত্ব হ্রাস, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দরিদ্র বিমোচন, কৃষি ও শিল্পের উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন এবং জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকার অর্থনীতির গণতন্ত্রায়ন, অলিগার্কিক কাঠামো ভেঙে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে। ঋণ নির্ভর অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হবে বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান সৃষ্টি ও সম্পদ তৈরিতে বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে চালিকা শক্তি। বর্তমান সরকার 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাংলাদেশের কৃষি খাত, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা করছে। বর্তমান সরকার কৃষক ও কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কৃষক কার্ডের মাধ্যমে কৃষক ও কৃষির সার্বিক সুরক্ষা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকার ইতিমধ্যে 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর ফলে
11 লাখেরও বেশি কৃষক সরাসরি উপকৃত হবে। জনাব স্পিকার, 2024 সালের গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের পতন ঘটিয়ে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠনের মাধ্যমে একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ। সেই লক্ষ্য অর্জনে ফ্যাসিবাদ পতন পরবর্তী সরকার কর্তৃক রাষ্ট্র মেরামতের অংশ হিসাবে জনগুরুত্বপূর্ণ খাত সংস্কারের লক্ষ্যে 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। বর্তমান সরকারও করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে উপজীব্য করে দলীয় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল। ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের গণতন্ত্র, জবাবদিহিতা ও সুশাসন এই 3টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে সরকারের সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন কঠোর হস্তে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এই 2টি বিষয় নিয়ন্ত্রণে বর্তমান সরকার দৃঢ়তার সঙ্গে কাজ করছে। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের ট্র্যাক রেকর্ড রয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। 2001 সালের অক্টোবর মাসে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এছাড়া দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন 2004 প্রণয়ন করে। এর ফলে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে বাংলাদেশ মুক্তি পায়। 2006 সালের অক্টোবর মাসে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়, তার অনেক আগেই বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়নের কলঙ্ক থেকে মুক্ত হয়ে বাংলাদেশ এশিয়ার ইমার্জিং টাইগার হিসাবে স্বীকৃতি পায়। এবারও দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে বর্তমান সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। জনাব স্পিকার, দেশের অর্ধেকেরও বেশি নারী শক্তিকে রাষ্ট্র রাজনীতির মূলধারার বাইরে রেখে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসাবে বর্তমান সরকার দেশের প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার কার্যক্রম চালু করেছে। প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু হলেও প্রথম পর্যায়ে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে আত্মনির্ভরশীল হতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ 2500 টাকা কিংবা সমপরিমাণ প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে। সরকার ইতোমধ্যে দেশের 14টি জেলায় পাইলট প্রকল্প হিসাবে ফ্যামিলি কার্ড চালু করেছে। সহায়তার পরিমাণের চেয়েও এই ফ্যামিলি কার্ডকে সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসাবে বিবেচনা করছে। সরকার দেশের দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতিকে শক্তিশালী করার লক্ষ্যে সংস্কার সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, যা সার্বিক ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা উত্তরণে সহায়তা করছে। উক্ত কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ রাস্তায় 15 মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু, কালভার্ট নির্মাণ, বন্যা আশ্রয় কেন্দ্র ও বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি, হেরিংবন্ড রাস্তা নির্মাণ, বহুমুখী উদ্ধার ও অনুসন্ধান কাজের জন্য যন্ত্রপাতি, নৌযান সংগ্রহ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, টিআর, কাবিটা, সিপিপি কর্মসূচি এবং শরণার্থী বিষয়ে কার্যক্রম হাতে নিয়েছে। সরকার দরিদ্র বিমোচন, সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। দেশের প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা নারী, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর জন্য
সামাজিক নিরাপত্তা, মানব সম্পদ উন্নয়ন ও পুনর্বাসনমূলক কার্যক্রমের আওতায় 1,30,00,000-এরও বেশি মানুষ উপকৃত হচ্ছেন। বর্তমান সরকার বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করতে বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট ও স্কুল প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষায় স্কলারশিপ প্রদান করবে। তাদের সেবা নিশ্চিত করতে স্বতন্ত্র অধিদপ্তর গঠন করা হবে। জনাব স্পিকার, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সরকারের সময় মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছিল। একই ধারাবাহিকতায় দেশে নারী শিক্ষার প্রসারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক এবং স্নাতক পাস ও সমমান অর্থ পর্যন্ত উপবৃত্তি কার্যক্রম চালু রয়েছে। একই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায়েও অবৈতনিক শিক্ষার সুযোগ সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছে। সারা দেশে নারীদের মধ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য 1976 সালে গঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় আর্থিক সঙ্গতিহীন নারীদের এককভাবে 25,000 টাকা থেকে 75,000 টাকা এবং দলগতভাবে 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বিতরণ কার্যক্রম চালু রয়েছে। জাতীয় মহিলা সংস্থার নারী নির্যাতন প্রতিরোধ সেল এর মাধ্যমেও বিভিন্ন ইস্যুতে নির্যাতিত নারীদের বিনা খরচে আইনগত সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড প্রবর্তন ছাড়াও আরও কিছু কার্যক্রম চালু করেছে। জনাব স্পিকার, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার আগামী 5 বছরে স্বেচ্ছাশ্রম ও সরকারি উদ্যোগে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থানের সৃষ্টি কাজ শুরু করেছে। প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে বৃক্ষ চারা উৎপাদনের জন্য 10,000 নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলা হবে, যা 2.5 লক্ষাধিক কর্মসংস্থান তৈরি করবে। 2025 সালের জানুয়ারি মাস থেকে দেশের সকল ভূমি সেবা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। ল্যান্ড সার্ভিস গেটওয়ে, ই-মিউটেশন সিস্টেম, ভূমি উন্নয়ন কর সিস্টেম, ভূমি রেকর্ড ও ম্যাপ ব্যবস্থাপনা সিস্টেম এবং ভূমি প্রশাসন ব্যবস্থাপনা সিস্টেম সমূহের দ্বিতীয় ভার্সন শুরু করা হয়েছে। নাগরিকদের জন্য ভূমি সেবা সহায়তা নির্দেশিকা 2025 এবং ভূমি সেবায় অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকা 2026 প্রণয়ন করা হয়েছে। দেশের 889টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র এবং কল সেন্টার 16122 চালু করা হয়েছে। বর্তমান সরকার এসব কার্যক্রম সুসংহত ও সমন্বিত করে জনগণের হয়রানি রোধ এবং দ্রুত সেবা প্রাপ্তি নিশ্চিত করার কার্যক্রম চালু করেছে। সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক এবং সহজ করতে জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ। জনাব স্পিকার, দেশের পানি সম্পদের ন্যায্য হিস্সা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের পানি নিরাপত্তা, বন্যা ও মরুকরণ প্রতিরোধ নিশ্চিত করা হবে। একই সঙ্গে বর্তমান সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত স্বেচ্ছাশ্রম খাল খনন কর্মসূচি পুনঃবাস্তবায়নের মাধ্যমে সারা দেশে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধারের বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। বিদ্যমান বন্দর ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে চট্টগ্রামের সমুদ্র বন্দর, বিমানবন্দর, সামুদ্রিক এলাকা ও
ও উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বর্তমান সরকার চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিক হাব হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে। চট্টগ্রাম বন্দরে জাহাজে ওয়েটিং টাইম শূন্য পর্যায়ে রাখা গেলে বন্দর ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে বলে সরকার আশা করে। সরকার গ্রামীণ ও নগর অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এলজিইডির মাধ্যমে সড়ক উন্নয়ন ও ফুটপাত, সেতু ও কালভার্ট, সাইক্লোন শেল্টার এবং উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ এবং সম্প্রসারণ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং অঞ্চলের জনগোষ্ঠীর আর্থসামাজিক অগ্রগতি, অবকাঠামো এবং অন্যান্য খাতসমূহ টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ছিল অপরিসীম। তিনিই প্রথম পাহাড়ি জনগোষ্ঠী ও সরকারের মধ্যে চলমান সংঘাত নিরসনের জন্য শান্তির উদ্যোগ গ্রহণ করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখেন। জনাব স্পিকার, 1978 সালে প্রতিষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে যুব উন্নয়নে, বিশেষ করে যুবাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। বিদ্যমান কর্মসূচি ছাড়াও বর্তমান সরকার সকল মহানগর ও সারা দেশে যুব উন্নয়নে কর্মসংস্থান প্রশিক্ষণ সহ বিস্তারিত কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। বিভিন্ন আর্থসামাজিক কর্মসূচি ছাড়াও ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার ফুটবল, ক্রিকেট, দাবা, সাঁতার, ক্যারাটে, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স সহ বিভিন্ন খেলাধুলাকে একাডেমিক কারিকুলামে একটি আলাদা বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবং সারা দেশে নতুন 20 স্পোর্টস কর্মসূচির মাধ্যমে প্রতিভা অন্বেষণের কার্যক্রম শুরু হয়েছে। প্রায় 2 দশক ধরে আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনে সীমাহীন অধোগতি হয়েছে। সাংস্কৃতির নামে নানা প্রবণতা দেশের মানুষের চেতনা ও মননে যে ক্ষতির সৃষ্টি করেছে তা খুবই উদ্বেগের বিষয়। এই সংকট দেশের ভাষা, সংস্কৃতি ও কৃষ্টিকে বিপন্ন করে তুলেছে। এই সমস্যাকে বর্তমান সরকার বিবেচনায় নিয়েছে এবং সুস্থ ও সাবলীল গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখতে নানা গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছে, যা বাংলাদেশে নতুন চেতনার উন্মেষ ঘটাবে। জনাব স্পিকার, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 2026 সালে মোট 78,500 জন হজযাত্রী হজ পালন করবেন। হজ যাত্রীদের ফ্লাইট খরচ কমানোর জন্য বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার সাধ্যমতো আর্থিক সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসাবে সরকার দেশের 3.5 লক্ষাধিক মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবদের সরকারি ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে মাসিক সম্মানী প্রদানের কার্যক্রম শুরু করেছে। পবিত্র রমজান মাসের থেকেই এই উদ্যোগ ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। জনাব স্পিকার, প্রায় 7.5 কোটি কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য শোভন কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমিক অধিকার ও জীবনমান উন্নয়ন নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। বর্তমান সরকার বিদ্যমান শ্রমবাজার সংরক্ষণের পাশাপাশি নতুন শ্রমবাজার সৃষ্টি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে
জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করা হবে। বিদেশে কর্মসংস্থানের জন্য ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ, চাহিদা ভিত্তিক ও যুগোপযোগী শিক্ষা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ও ক্যারিয়ার সেন্টার স্থাপন করা হবে। দেশে বিদেশে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট তথ্য এবং নির্দেশনা সম্বলিত প্রবাসী কার্ড চালু করা হবে। 2025 সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে প্রেরিত কর্মীর সংখ্যা 11,31,000। বর্তমান সরকার 5 বছরে 1 কোটি জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উপজেলায় তালিকাভুক্তদের প্রশিক্ষণ, ভাতা প্রদান ও দরিদ্রদের ন্যূনতম খরচে প্রবাসে প্রেরণ করা হবে। চাকরি নিয়ে বিদেশে যাওয়ার পথ সুগম করতে সংশ্লিষ্টদের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। জনাব স্পিকার, বর্তমানে মাতৃ শিশু মৃত্যু হ্রাস পেয়ে গড় আয়ু 72.4 বছর উন্নতি হয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার স্বাস্থ্য খাতে দুর্নীতি, অপচয় ও অবহেলা রোধ করে গণমুখী স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারের কাজ শুরু করা হয়েছে। স্বাস্থ্য খাতে সরকারের পর্যায়ক্রমে জিডিপির 5% বরাদ্দের প্রতিশ্রুতি রয়েছে। নাগরিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বর্তমান সরকার প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর নীতি অবলম্বন করেছে। এরই অংশ হিসাবে সরকার সারা দেশে পর্যায়ক্রমে 1 লাখ হেলথ কেয়ারার নিয়োগ করতে যাচ্ছে। এর মধ্যে 80% হেলথ কেয়ারার হবেন নারী। জনাব স্পিকার, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক মানসম্মত ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংস্কার, পাঠ্যক্রম হালনাগাদ, সময়মতো পাঠ্যপুস্তক বিতরণ, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ, অনলাইনে বেতন ভাতা ও উপবৃত্তি প্রদান এবং অবকাঠামো উন্নয়ন করেছে। বর্তমান সরকার স্কুল পর্যায় থেকেই এমন একটি নৈতিক মানসম্পন্ন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চায়, যেখানে শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি হবে না। কোনো কারণে শিক্ষাবর্ষের যে কোনো পর্যায় থেকে কোনো শিক্ষার্থী ড্রপ আউট হয়ে গেলেও যাতে বেকার থাকতে না হয়, সেটি মাথায় রেখেই ব্যবহারিক এবং কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়ে শিক্ষা কারিকুলাম সংস্কারের উদ্যোগ নিয়েছে। ওয়ান টিচার ওয়ান ট্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, লার্নিং উইথ হ্যাপিনেস, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা, ক্রীড়া ও দেশীয় সংস্কৃতি শিক্ষায় গুরুত্ব আরোপ করা হবে। রাষ্ট্রীয় দিবসগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা শিক্ষকদের আমন্ত্রণ জানানো হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বর্তমান কার্যক্রমকে সর্বাধুনিক তথ্য নির্ভর করে ঢেলে সাজানো হবে। প্রচলিত গণমাধ্যমের পাশাপাশি নিউ মিডিয়াকে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করা হবে। জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য রোধে উদ্যোগ নেওয়া হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, উন্নত টেলিযোগাযোগ সেবা এবং নিরাপদ ও টেকসই প্রযুক্তির উন্নয়ন নিশ্চিতকরণে সরকার কাজ করছে। বর্তমান সরকার তথ্য ও প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত খাত এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন চালিকা শক্তি হিসাবে চিহ্নিত করেছে। এ লক্ষ্য পূরণে সরকার বাংলাদেশকে বৈশ্বিক পর্যায়ে একটি অন্যতম এআই হাব এবং হার্ডওয়্যার উৎপাদন কেন্দ্রে পরিণত করবে। এই খাতে 10 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি,
সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে। পেপ্যাল সহ প্রযুক্তি নির্ভর ক্যাশ লাইট অর্থনীতি, ক্লাউড ফাস্ট প্রযুক্তির আওতায় দেশে প্রথম এআই চালিত ডেটা সেন্টার স্থাপন এবং বাংলাদেশকে গুগল, ফেসবুক, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান অ্যাজ ডেটা সেন্টার হবে হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য প্রতিবন্ধী সহ যুবক যুবতী, উদ্যোক্তা ও স্টার্ট আপদের জন্য প্রশিক্ষণ, অনুদান ও মেন্টরশিপ চালু করা হয়েছে। দেশব্যাপী ই সেবা প্রদানে ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক 2.0 চালুকরণ সহ ব্রডব্যান্ড কানেক্টিভিটিস, স্কুল ল্যাব, মুক্ত পাঠ, ই লার্নিং, ডিজিটাল স্বাক্ষর ও মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকদের সেবা সহজীকরণের পাশাপাশি অনলাইন সত্যায়ন, ই টিকেটিং ও এক পে সুবিধার প্রসারিত করা হয়েছে। বিনিয়োগ বান্ধব নীতি, স্টার্ট আপ ও উদ্ভাবন ফান্ড, উন্মুক্ত প্রতিযোগিতা এবং সাশ্রয়ী সেবা প্রদান নিশ্চিত করা হবে। বন্ধ পাট কল সহ অন্যান্য কল কারখানা পর্যায়ক্রমে চালুর মাধ্যমে কর্মসৃজনের ব্যবস্থা করা হবে। জনাব স্পিকার, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, জীবাশ্ম জ্বালানি সহ আমদানি ভিত্তিক জ্বালানির উপর নির্ভরশীলতা হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির উপর সরকার গুরুত্ব আরোপ করেছে। বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা বৃদ্ধি কল্পে 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 35,000 মেগাওয়াটে উন্নীত করা এবং সঞ্চালন লাইন 25,000 সার্কিট কিলোমিটারে সম্প্রসারণ করা হবে। 2026 সালে 31টি কূপ খননের মাধ্যমে গ্যাস উৎপাদন বৃদ্ধি করে 327 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে। উৎপাদন বণ্টনে চুক্তির আওতায় স্থলভাগ ও সমুদ্র অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে শীঘ্রই বিডিং রাউন্ড আহ্বান করা হবে। এছাড়া বাপেক্সকে শক্তিশালীকরণের লক্ষ্যে অতিরিক্ত 2টি রিগ ক্রয় সহ জনবলকে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে। জনাব স্পিকার, দেশের আর্থসামাজিক উন্নয়নে নিরাপদ, আধুনিক ও পরিবেশ বান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে সরকার কাজ করছে। বর্তমানে 22,724 কিলোমিটার মহাসড়কের মাধ্যমে রাজধানীর সঙ্গে দেশব্যাপী সংযোগ জোরদার করা হয়েছে। বর্তমান সরকার যোগাযোগ ও পরিবহন খাতে সড়ক পরিবহন ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলবে। নৌ পরিবহন ব্যবস্থায় বৃত্তাকার জনপথ, নদী ও সমুদ্রবন্দর সংযোগ এবং আধুনিক ওয়াটার হাইওয়ে নির্মাণ করা হবে। সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ, রেল পরিচালনা আধুনিকায়ন এবং এক্সপ্রেস সার্ভিস বৃদ্ধি করা হবে। এই খাতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব, মেট্রো রেল ও দূরপাল্লায় বিশেষ ছাড়, মনোরেল এবং বুলেট ট্রেন সংযোগ স্থাপন করা হবে। বিমান পরিবহন ব্যবস্থায় নিরাপদ কার্গো ও হয়রানিমুক্ত যাত্রী সেবা নিশ্চিত করা হবে। ইতোমধ্যে হজ যাত্রীদের বিমান ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার সড়ক নিরাপত্তা আইন ও দুর্ঘটনা রোধ, যাত্রী নিরাপত্তা, সড়ক পরিবহন, বীমা এবং শ্রমিকদের ইউনিফর্ম নিশ্চিত করবে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সারা দেশে যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন করার কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসাবে ইতিমধ্যেই যোগাযোগ এবং পরিবহন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে।
নিরাপদ, সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশ বান্ধব রেলওয়ে পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। সারা দেশকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। যাত্রী সেবার মান উন্নয়নে টিকিটিং আধুনিকীকরণ, কমিউটার ট্রেন চালু ও নারীদের জন্য পৃথক কোচ সংরক্ষণ করা হয়েছে। অবৈধ দখলকৃত ভূমি উদ্ধার ও বরাদ্দ প্রদান, রেলওয়ে ট্রেনিং একাডেমি আধুনিকীকরণ, ব্রড গেজ ও মিটার গেজ লোকোমোটিভ, ওয়াগন ও লাগেজ ভ্যান সংগ্রহ করা হয়েছে। বর্তমান সরকার 2034 সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাব ও দেশি বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশকে আকর্ষণীয় পর্যটন গন্তব্যে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে জাতীয় পর্যটন দিবসকে গ শ্রেণী থেকে খ শ্রেণীতে উন্নীত করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল সহ অন্যান্য অবকাঠামো নির্মাণের প্রথম পর্যায়ে প্রকল্পের কাজ প্রায় সমাপ্ত হয়েছে। বর্তমান সরকার খুব শীঘ্রই তা চালুর উদ্যোগ নিচ্ছে। জনাব স্পিকার, মেরিটোক্রেসির মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে শক্তিশালীকরণ, জবাবদিহিমূলক ও দলীয়করণ মুক্ত জনপ্রশাসন প্রতিষ্ঠা করা হবে। সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা 30 থেকে 32 বছর নির্ধারণ করে। জনাব স্পিকার, বিতাড়িত ফ্যাসিবাদী শাসন আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছিল। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ পেশাদার, আধুনিক এবং দক্ষ বাহিনী হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। সেবাবান্ধব পুলিশ গঠন, পুলিশের নৈতিক মনোবল পুনর্গঠন, অনলাইন অভিযোগ দায়ের ব্যবস্থা সম্প্রসারণ, পুলিশ কমিশন অধ্যাদেশ পুনর্নিরীক্ষণ করা হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং পুলিশের সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার পুলিশে আরও 4000 সাব ইন্সপেক্টর এবং 10,000 নতুন কনস্টেবল নিয়োগ দিবে। একই সঙ্গে পুলিশ সার্জেন্টের 180 শূন্য পদে নিয়োগ চূড়ান্ত করবে। দেশে কারাগার ব্যবস্থাপনার অংশ হিসাবে 5টি নতুন কারাগার চালু করা হয়েছে। প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা, 16191 কল সেন্টার, ডিজিটাল বন্দি ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলার উন্নয়ন বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের প্রতিটি নাগরিক যাতে ঘরে বাইরে শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা বোধ করেন, এটি নিশ্চিত করার লক্ষ্যেই সরকার সকল কার্যক্রম বাস্তবায়ন করছে। সারা দেশে আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসাবে বর্তমান সরকার অনলাইন জুয়া সহ সকল ধরনের জুয়া এবং মাদকের বিস্তারকে চিহ্নিত করেছে। ফলে জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে বর্তমান সরকার সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র, গোলা বারুদ, ধারালো অস্ত্র ও হাতবোমা উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তার অভিযান চলবে। এছাড়া চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সুপরিকল্পিত অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। জনাব স্পিকার, জুলাই আগস্ট 2024 পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সহায়তা, বন্যার্তদের উদ্ধার ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পার্বত্য অঞ্চল ও জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিতের সুদূর প্রসারী ভূমিকা রাখছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সঙ্গে অংশগ্রহণ করে
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রেও তাদের সফলতা উল্লেখযোগ্য। বর্তমান সরকার মনে করে সুশৃঙ্খল, রাজনীতিমুক্ত ও যুগ উপযোগী সক্ষমতায় গড়ে ওঠা প্রতিরক্ষা বাহিনী কেবল দেশকে নিরাপদ রাখতে পারে। ফলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে সুশৃঙ্খল ও আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলে চতুর্মাত্রিক সক্ষমতা ও বিশ্বাসযোগ্য প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করা হবে। বর্তমান সরকার একটি জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়ন করবে। এতে মাল্টি ডোমেইন যুদ্ধ ক্ষমতা, স্থল, নৌ ও বিমান বাহিনীর শক্তিমত্তা এবং দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে অগ্রাধিকার দেওয়া হবে। সন্ত্রাসবাদ, চরমপন্থা ও উগ্রবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলা হবে এবং আইনগত ব্যবস্থার পাশাপাশি সামাজিক ও প্রতিরোধমূলক কৌশল বাস্তবায়নের মাধ্যমে এসব হুমকি সম্পূর্ণরূপে দমন করা হবে। জনাব স্পিকার, আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সরকার অঙ্গীকারবদ্ধ। বর্তমান সরকার বিচার বিভাগের কার্যক্রম, স্বাধীনতা নিশ্চিতকরণ, মামলার জট হ্রাস ও বিচার প্রাপ্তি, হয়রানি মুক্তিকরণ, দুর্নীতিমুক্তকরণে বিচার সেবা আধুনিকীকরণ, বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন, জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষায় কাজ করে যাচ্ছে। জনাব স্পিকার, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল দর্শন সবার আগে বাংলাদেশ। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণ সর্বাগ্রে প্রাধান্য পাবে। সকল রাষ্ট্রের সঙ্গে সমতা, ন্যায্যতা, বাস্তবধর্মী পারস্পরিক স্বার্থের স্বীকৃতি ভিত্তিক এবং আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠা নীতি অনুসৃত হবে। বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং অন্য কোনো রাষ্ট্রকেও বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে দেবে না। অর্থনৈতিক, বাণিজ্যিক ও অভিবাসন কূটনীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। রপ্তানি বৈচিত্র্য বৃদ্ধি, নতুন বাজার অনুসন্ধান এবং শুল্ক ও বাণিজ্য সুবিধা রক্ষায় কার্যকর কূটনীতি গ্রহণ করা হবে। জনাব স্পিকার, ফ্যাসিবাদী শাসন আমলে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের প্রতি জন আস্থা শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছিল। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা ফিরে এসেছে। নির্বাচন কমিশন যাতে জনগণের আস্থা ও বিশ্বাসে বলীয়ান থাকতে পারে, বর্তমান সরকার আগামী দিনের নির্বাচনী কার্যক্রমে সেটি সমুন্নত রাখবে। নির্বাচন কমিশনের মতো দেশের প্রতিষ্ঠানগুলো যাতে আইন অনুযায়ী স্বাধীনভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারে, বর্তমান সরকার সেটি নিশ্চিত করবে। জনাব স্পিকার, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র পরিচালনার সকল কার্যক্রমে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও চর্চার ক্ষেত্রে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে সরকার একটি ন্যায়ভিত্তিক, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে চলছে। এক্ষেত্রে নবগঠিত সরকারের সামনে দারিদ্র্য বিমোচন, দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই বিরাট চ্যালেঞ্জ। পথ কঠিন হলেও
রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই বাধা অতিক্রম কখনোই অসম্ভব নয়। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। জনাব স্পিকার, আপনাকে ও আপনার মাধ্যমে প্রিয় দেশবাসীকে এবং ত্রয়োদশ জাতীয় সংসদের সকল সদস্যকে আবারও জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ এবং নতুন সংসদের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার মূল্যবান ভাষণ সমাপ্ত করেছেন। মহামান্য রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তার পূর্ণাঙ্গ ভাষণ পঠিত বলে গণ্য হয়েছে এবং তা কার্যপ্রণালীতে অন্তর্ভুক্ত হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি এখন সংসদ কক্ষ থেকে প্রস্থান করছেন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 1 চৈত্র 1432 15 মার্চ 2026 রবিবার 15 মার্চ 2026 রবিবার সকাল 11 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।